নমস্কার, আমি স্মিতা সিংহ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বলছি। আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি ক্লাস 11 তথা নিটের সিলেবাস অনুযায়ী বটানি পোর্শনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট প্ল্যান্ট ফিজিওলজির একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি রেসপিরেশন বা শ্বসন চ্যাপ্টারের অন্তর্গত। আমি গ্লাইকোলাইসিস নিয়ে একটু আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী। আমি বর্তমানে যেখানে রয়েছি সেখানে আমার কাছে কোনো রকম হোয়াইট বা ব্ল্যাকবোর্ড না থাকার দরুন আমি ভিডিওটি ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করছি এবং চেষ্টা করব ব্যাক ক্যামেরায় আমার খাতায় ফোকাস রেখে কিছুটা অংশ আলোচনা করার। তো আজকে আলোচ্য বিষয় শুরু করা যাক। গ্লাইকোলাইসিস কি এটা বোঝার আগে আমরা একটু শ্বসন নিয়ে কথা বলি। শ্বসন বা রেসপিরেশন বলতে আমরা কি বুঝি? শ্বসন হলো আমরা জানি যে কোষস্থ খাদ্যের জারণ। কোষস্থ খাদ্য অর্থাৎ কোষের মধ্যে যে খাদ্য আবদ্ধ অবস্থায় রয়েছে সেই খাদ্য জারিত হবে এবং জারিত হয়ে কি হবে, স্থৈতিক শক্তির মুক্তি ঘটবে। অর্থাৎ স্থৈতিক শক্তি তাপ বা গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং সেই শক্তির মুক্তি ঘটবে। অর্থাৎ আমরা জানি যে আমাদের কাজ করার জন্য, মানুষের যদি বলা হয় যে কাজ করার জন্য আমাদের কি দরকার, শক্তির দরকার, এবং এই শক্তির উৎস কি? উৎস হচ্ছে খাদ্য। এবার এটাও আমরা জানি যে মানুষ সহ সমস্ত প্রাণীকুল খাদ্যের জন্য পুরোপুরিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। কারণ উদ্ভিদ কি করে? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং সেই খাদ্যটা কি? খাদ্য হচ্ছে সরল শর্করা, গ্লুকোজ। তো উদ্ভিদ যে খাদ্য তৈরি করছে সেই খাদ্যের মধ্যে সৌরশক্তি কি থাকে? স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থাকে এবং সেই শক্তির মুক্তি ঘটে কখন? শ্বসন প্রক্রিয়ায়। কিভাবে? এই কোষস্থ খাদ্যের জারণের ফলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হচ্ছে। কারা খাদ্য তৈরি করছে? সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করছে এবং এই খাদ্য কি করে? সবুজ উদ্ভিদ নিজের দেহের মধ্যে আবদ্ধ রাখে এবং সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে প্রাণীদের মধ্যেও এই খাদ্যের কি হয়? ট্রান্সফার ঘটে এবং খাদ্যের মধ্যে যেই শক্তি নিহিত অবস্থায় থাকে সেই শক্তিরও কিন্তু কি হচ্ছে? ট্রান্সফার ঘটছে। তাহলে শক্তি যেমন ট্রান্সফার করছে, এই শক্তির মুক্তি কখন ঘটছে? রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা দেখব কি যে রেসপিরেশন বা শ্বসন এটি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কি হয়? কোষস্থ খাদ্যের জারণ ঘটে এবং শক্তির মুক্তি ঘটে। তো কোষস্থ খাদ্য বলতে আমরা কি বুঝলাম? গ্লুকোজ বা হচ্ছে সরল শর্করা। তাহলে সরল শর্করার কি হবে? জারণ ঘটবে এবং জারণ ঘটার মাধ্যমে কি হচ্ছে? দেখব শক্তির মুক্তি ঘটছে। তো আজকে যেহেতু আলোচ্য বিষয় গ্লাইকোলাইসিস, তো আমি গ্লাইকোলাইসিস বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো শ্বসন প্রক্রিয়া আমরা বুঝতে পারলাম। তো শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু খাদ্যবস্তুর জারণ ঘটছে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটি উদ্ভিদ দেহে যেরকম সম্পন্ন হয় প্রাণী দেহের মধ্যেও সম্পন্ন হয়। তাহলে দেখতে পাচ্ছি শ্বসন প্রক্রিয়া পুরো জীবদেহের মধ্যে সম্পন্ন হচ্ছে। তো শ্বসন প্রক্রিয়া যদি কোষের মধ্যে সম্পন্ন হয় তাহলে সেই শ্বসন প্রক্রিয়াকে বলা হয় কোষীয় শ্বসন প্রক্রিয়া। এবং এই কোষীয় শ্বসন প্রক্রিয়া আমরা দেখব কি, অর্থাৎ এই খাদ্যের যে জারণ ঘটছে বা শক্তির মুক্তি ঘটছে, আমরা দেখব 4টে ধাপের মধ্যে সম্পন্ন হয়। এই 4টে ধাপগুলো কি কি? প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, সেকেন্ড ধাপ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, তৃতীয় ধাপ ক্রেবস চক্র এবং চতুর্থ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস। এই 4টে ধাপের মাধ্যমে আমরা দেখব কিভাবে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, অর্থাৎ কোষের মধ্যে সঞ্চিত খাদ্যের কিভাবে জারণ ঘটছে। তো ফার্স্ট ধাপটি হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস এই যে শব্দটির যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখতে পাবো কি যে গ্লাইকো প্লাস লাইসিস। এখানে গ্লাইকো কথার অর্থ হচ্ছে সুগার এবং লাইসিস কথার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। তাহলে সুগার বলতে এখানে আমরা সরল শর্করা গ্লুকোজকে ধরবো বা তার যে কোনো ডেরিভেটিভকে ধরতে পারি। কিন্তু যেহেতু কোষের সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে গ্লুকোজ বা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্যবস্তু হচ্ছে গ্লুকোজ, তাই আমরা এখানে কি করব যে গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়াকরণে দেখবো কি যে গ্লুকোজ কিভাবে ভাঙবে। তাহলে গ্লুকোজ ভাঙবে এবং ধাপে ধাপে বিভিন্ন যৌগ তৈরির মাধ্যমে আলটিমেটলি কি তৈরি করবে? পাইরুভিক অ্যাসিড তৈরি করবে এবং তার সাথে সাথে শক্তি উৎপন্ন করবে। তো গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হচ্ছে? যেহেতু এটা কোষীয় শ্বসন পদ্ধতির প্রথম ধাপ,
এবং অবশ্যই এটা কোষের মধ্যে সম্পন্ন হয়, কিন্তু কোষের কোন অঙ্গাণুর মধ্যে সম্পন্ন হয়? আমরা দেখব গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমের সাইটোসলের মধ্যে সম্পন্ন হচ্ছে। তো এই প্রক্রিয়ায় কিভাবে গ্লুকোজ ভাঙছে এবং বিভিন্ন উৎসেচকের সহযোগিতায় বা সাহায্যে বিভিন্ন ধাপে কিভাবে পাইরুভিক অ্যাসিড তৈরি করছে সেটা আমি আজকে আলোচনা করছি। আমি ব্যাক ক্যামেরার মাধ্যমে আমি খাতায় বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তাহলে গ্লাইকোলাইসিস আমি খাতায় কিছুটা লিখে নিয়েছি যাতে আমার পড়াতে একটু সুবিধে হয়। গ্লাইকোলাইসিস তাহলে আমরা দেখব কি? তাহলে জানলাম এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভাঙবে এবং ভেঙে বিভিন্ন যৌগ তৈরির মাধ্যমে পাইরুভিক অ্যাসিড তৈরি করবে এবং এটিপি তৈরি হবে। তার সাথে সাথে আমরা দেখব বিভিন্ন উৎসেচক এই পদ্ধতিতে সাহায্য করে। কিভাবে সাহায্য করছে সেটা আমরা দেখি। গ্লাইকোলাইসিসে ফার্স্টে কি হচ্ছে যে গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজ থেকে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। আমরা জানি গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট একটি সরল শর্করা, সেখানে ফসফেট যুক্ত হচ্ছে। কত নম্বর কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত হচ্ছে? 6 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত হচ্ছে। এবং এই ফসফেটের যদি বলে উৎস কি, তাহলে আমরা বলবো এটিপি। এটিপি থেকে কি হচ্ছে? ফসফেট, এটিপি একটা ফসফেট দিয়ে এটিপি তৈরি করছে, নিজে এডিপিতে পরিণত হচ্ছে এবং সেই ফসফেট গ্লুকোজের সঙ্গে যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করছে। এবার আমি এখানে একটা জিনিস লিখেছি যে আমরা জানি যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই সরল শর্করা এবং গ্লুকোজের আইসোমার হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ থেকে যদি গ্লুকোজ 6 ফসফেট তৈরি হতে পারে, আমরা দেখব যে ফ্রুক্টোজ থেকেও ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়। একই রকমভাবে এখানে ফসফেটের উৎস হচ্ছে এটিপি, এটিপির থেকে একটা ফসফেট নিয়ে এখানে তৈরি হবে এডিপি। এবং দেখো দুটো ধাপে কিন্তু কি হচ্ছে? এনজাইম কাজ করছে। এনজাইম কি এনজাইম এখানে কাজ করে সেটা আমি পরে বলছি, পুরো ধাপটা আমি আগে দেখে নিই। তো ফ্রুক্টোজ থেকে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। এবার দেখবো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। যেহেতু পরস্পরের আইসোমার তাই আমি একটা চিহ্ন এখানে দিয়েছি। তাহলে আমরা গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করতে পারবো, আবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতে পারবো, অবভিয়াসলি উৎসেচকের সহায়তায়। উৎসেচকের নামটা আমি এখন লিখছি না, আমি পরে বলছি। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। 1,6 বিস ফসফেট যদি আমরা দেখি তাহলে অবশ্যই এখানে কি হচ্ছে? ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনেও কিন্তু একটা ফসফেট এসে যুক্ত হচ্ছে। এই ফসফেটের যদি বলা হয় উৎস কি, তাহলে আবার বলবো এটিপি। এটিপি থেকে একটা ফসফেট এটিপি দান করে দিয়ে এখানে কি হচ্ছে? এডিপিতে পরিণত হচ্ছে। এখানে যদি বলা হয় যে এখানে একটা মেটালিক আয়ন হিসেবে এখানে কি কাজ করে, আমরা দেখবো Mg+2। দেখতে পাচ্ছি কি এখানে যতগুলো ধাপ আমি এখন অব্দি বললাম, প্রতিটি ধাপে মেটালিক কোফ্যাক্টর হিসেবে বা মেটালিক আয়ন হিসেবে Mg+2 এখানে কাজ করে। এবার দেখছি কি ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে এখানে দেখবো যে দুটো যৌগ তৈরি হয়। কি কি? একটা হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড, যেটাকে শর্টে আমরা 3PGALD নামে চিনি, এবং আরেকটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, যেটার শর্ট ফর্ম হচ্ছে DHAP, DHAP। ওকে, এবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে যে দুটো যৌগ তৈরি হয়, এই দুটো যৌগ হচ্ছে পরস্পরের আইসোমার। পরস্পরের আইসোমার অর্থাৎ 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে আমরা ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট তৈরি করতে পারবো, আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট থেকে 3 ফসফোগ্লিসারালডিহাইড আবার তৈরি করতে পারবো। এবার আমরা দেখব এই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড এই স্টেপ থেকে পরবর্তী স্টেপে তৈরি হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে আগে ছিল অ্যালডিহাইড এবং এখান থেকে তৈরি হচ্ছে অ্যাসিড, তৈরি হচ্ছে কি অ্যাসিড? 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর পজিশনেও ফসফেট যুক্ত হয়েছে। যুক্ত হওয়া মানে অবভিয়াসলি এখানে কি দেখব? তাহলে ইনঅর্গানিক একটা ফসফেট যুক্ত হবে। তার সাথে সাথে এখানে আমার স্টেপটা আমরা দেখব কি, যে NAD প্লাস এখানে যুক্ত হবে এবং যুক্ত হওয়ার পর এখান থেকে তৈরি করবে NADH প্লাস H প্লাস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই স্টেপটায় NADH প্লাস H প্লাস উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে অবভিয়াসলি এখানে কি হচ্ছে? জারণ ঘটছে। কিভাবে ঘটছে সেটা আমি পরে আসছি। তাহলে 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে তৈরি হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার দেখব কি এই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পরের ধাপে তৈরি হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন দেখছি তার মানে 1 নম্বর পজিশন থেকে ফসফেট এখান থেকে বেরিয়ে গেছে এবং সেই ফসফেটটা বেরিয়ে গিয়ে আমরা দেখব কি এডিপি সেটাকে ধারণ করবে এবং কি তৈরি করবে? এটিপি তৈরি করবে।
এটিপি তৈরি করবে। তাহলে এই স্টেপটাতে আমরা দেখতে পাচ্ছি এটিপি তৈরি হচ্ছে, হলো। এবং অবভিয়াসলি এই প্রত্যেকটা স্টেপে এনজাইম কাজ করে, এনজাইমের নামগুলো আমি পরে দিচ্ছি। তারপরে দেখছি যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং কি 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমরা নেক্সট স্টেপে আমরা দেখব 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই 2-ফসফোইনল যে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই স্টেপটাই আমরা দেখব কি যে জল বেরোবে। তাহলে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হবে, এই স্টেপটা থেকে দেখব জল বেরোচ্ছে। এরপরে 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে আমরা দেখব কি এনল পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এই যে এনল পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই স্টেপটায় আমরা কি দেখব, দেখব কি যে এই স্টেপটায় তাহলে ফসফেট আবার বেরিয়ে যাচ্ছে। তাহলে ফসফেট বেরিয়ে যাওয়া মানে সেই ফসফেটকে ধারণ করবে কি এডিপি, এবং সেখান থেকে কি তৈরি করবে, এটিপি তৈরি হবে। ক্লিয়ার? তারপরে আমরা আবার কি দেখছি, এরপরে আমরা দেখব কি যে ইনল পাইরুভিক অ্যাসিড থেকে স্পন্টেনিয়াসলি, ইনল পাইরুভিক অ্যাসিড থেকে স্পন্টেনিয়াসলি তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ ভেঙে আলটিমেটলি পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবার এখানে একটা প্রশ্ন আসবে যে কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেটা যদি আমাদের প্রশ্ন করে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করব। তাহলে দেখতে পাচ্ছি, দেখো, যেখান থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হয়েছিল, সেখান থেকে দেখলাম দুটো যৌগ তৈরি হয়েছে, 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট। তো 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে এতগুলো ধাপে আমরা দেখতে পাচ্ছি কি তৈরি হচ্ছে, আলটিমেটলি পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাবো কি যে একই রকম ভাবে এই যে ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট থেকে যেহেতু 3-ফসফোগ্লিসারালডিহাইড আবার তৈরি হতে পারে, তাহলে ধরো এইভাবে যদি আমি লিখি যে যেটা ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট লিখেছি, সেখানে যদি দেখি যে এখান থেকে যদি 3-ফসফোগ্লিসারালডিহাইড যদি আবার তৈরি হয়, বা তৈরি হতেই পারে, ফসফোগ্লিসারালডিহাইড যদি তৈরি হয়, তাহলে এখানেও ধাপে ধাপে একই রকম যৌগ তৈরির মাধ্যমে আলটিমেটলি আমরা কি পাবো, পাইরুভিক অ্যাসিড পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট থেকেও কি তৈরি হতে পারে, 3-ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হতে পারে, এবং একই রকম ভাবে ধাপে ধাপে আলটিমেটলি পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এই পুরো প্রসেসটা যদি আমি বলি, কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এটা একটা প্রশ্ন কি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে কি তৈরি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবং যদি বলা হয় পাইরুভিক অ্যাসিড কত অণু তৈরি হচ্ছে, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। তার সাথে সাথে কি তৈরি হবে, আমরা দেখব এটিপি তৈরি হবে। তো আমি এই যে পুরো প্রসেসটাকে যেটা আমি খাতায় লিখেছি, যদি আমি আবার স্টার্টিংয়ে চলে যাই, স্টার্টিংয়ে গেলে আমি দেখতে পাবো কি এই যে স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ, যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি হচ্ছে, এবং গ্লুকোজ 6-ফসফেট এবং ফ্রুক্টোজ 6-ফসফেট পরস্পরের আইসোমার, তো আমরা সেখান থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি করতে পারছি, তাই তো। এবং ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে আবার আমরা দেখতে পাচ্ছি কি ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হচ্ছে। তো এই স্টেপটায় আমরা দেখতে পাচ্ছি কি যে এটিপির ব্যবহার হয়েছে, তাই তো, এই স্টেপটায়। এবং এই স্টেপটায় আমরা দেখতে পাচ্ছি কি এটিপির ব্যবহার যেহেতু হয়েছে, তাই আমরা বলতে পারি যে এই স্টেপটাকে আমরা বলবো, মানে এইখান থেকে স্টার্ট করে এত দূর অবধি যদি স্টেপটা আমার বলা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে এনার্জির কি করা হয়েছে, ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে শক্তি ব্যবহৃত হয়েছে। এবং পরবর্তী যে ধাপগুলো আমরা দেখলাম, সেই ধাপ অনুযায়ী যদি ভালো করে নোটিস করি, তাহলে দেখবো এখানে এটিপি কি হচ্ছে, উৎপন্ন হয়েছে, তাই তো। তাহলে এই পুরো প্রসেসটাকে যদি আমরা দেখি যে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হচ্ছে, এই যে এত দূর অবধি আমরা কি দেখতে পাচ্ছি যে শক্তি ব্যবহৃত হচ্ছে, মানে শক্তি ব্যয়কারী দশা আমরা বলতে পারি, ঠিক আছে। এবং তার পরবর্তী যে ধাপগুলো রয়েছে, যে 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে পাইরুভিক